আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং প্রশাসন ক্যাডারের চতুর্থ 43তম বিসিএস। তো এই ধারাবাহিক আলোচনার এই পর্বে আমরা বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব। 100 নম্বরের আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষায় আপনাকে 3টি অংশে উত্তর করতে হবে। এর একটি অংশ হলো কনসেপচুয়াল ইস্যুস। কনসেপচুয়াল ইস্যুস এখানে আপনাকে থিওরি বেসড প্রশ্ন করা হবে এবং এখানে 10টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটির প্রশ্নের ক্ষেত্রে নম্বর বর্গ থাকবে 4 এবং এই 4 নম্বরের প্রশ্নগুলো আপনাকে মিনিমাম কোয়ার্টার পেজ অর্থাৎ এক পাতা না, এক পৃষ্ঠা থেকে একটু কম লিখতে হবে। কনসেপচুয়াল ইস্যুর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলি আমরা আজকে আলোচনা করব। এই কনসেপচুয়াল ইস্যুর বাইরে আপনাকে আরও 2টি অংশ উত্তর করতে হবে। একটি হলো এম্পিরিক্যাল ইস্যুস বা গবেষণামূলক বিষয়, আরেকটি হলো রিসেন্ট সিচুয়েশন নিয়ে একটা প্রবলেম সলভিং। তো আপকামিং ভিডিওগুলোতে আমি বাকি 2টি অংশ অর্থাৎ এম্পিরিক্যাল আর প্রবলেম সলভিং অংশ নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি আলোচনা করব এই কনসেপচুয়াল ইস্যু নিয়ে। প্রথমে আমি বলে নেই কোন কোন বই আপনি ফলো করবেন বা ম্যাটেরিয়ালসগুলো কী হবে, রিডিং ম্যাটেরিয়ালস কোথা থেকে আপনি পাবেন। এই বিষয়গুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে অ্যাসিউরেন্স বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী বইটা। এই বইটা আপনি যদি বাজারে যান তাহলে পেয়ে যাবেন। এটার পাশাপাশি আপনাকে সংগ্রহে রাখলে ভালো হবে সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি, শাহ মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা এই বইটি। এই বইটি যদি আপনি একটু সংগ্রহে রাখেন, 2টা বই মিলিয়ে একটু পড়েন, তাহলে আপনার কনসেপ্ট বেশি ক্লিয়ার হবে। এছাড়াও আপনাকে দি ডেইলি স্টার ও প্রথম আলোর যে আন্তর্জাতিক পাতা এবং সম্পাদকীয় সেই অংশগুলো নিয়মিত এখন অধ্যয়ন করতে হবে, যাতে করে আপনি বিশ্বে যা ঘটছে, হ্যাঁ, জিওপলিটিক্যাল ইস্যুস, জিও ইকোনমিক ইস্যুস, ইন্টারন্যাশনাল রিলেশনের ইস্যুস, সেই ইস্যুগুলো সম্পর্কে আপনি যেন ওয়াকিবহাল থাকেন। আরও একটা বই আছে কূটনীতি কোষ। এই বইটা যদি আপনি সংগ্রহে রাখেন তাহলেও কিন্তু ডিপ্লোমেসির অনেক টার্ম আপনি কিন্তু জেনে যাবেন। এছাড়াও আপনাকে আমি সাজেস্ট করব কারেন্ট অ্যাফেয়ার্স, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য দেখবেন বিভিন্ন ফিচার ছাপানো হয়, টিকা টিপস দেয়া হয়। ওই টিকা টিপসগুলো একটু কাটিং করে রেখে দেবেন নিজের কাছে, যাতে করে আপনি এই কনসেপচুয়াল ইস্যুতে পুরো নম্বরগুলো পান। এছাড়াও আপনি যখন পত্রিকা পড়ছেন, সম্পাদকীয় যখন পড়ছেন, কলাম যখন পড়ছেন, তখন যে কোনো টার্ম যদি আসে, আপনি পত্রিকা পড়ার সময় ভিতরে টার্ম পাবেন। এই টার্মগুলো কালেক্ট করে রেখে আবার ওগুলোকে গুগলে সার্চ করে আপনাকে একটু নোট করে নিতে হবে, যাতে করে আপনি পুরো সবগুলোই কমন পান। সো এইগুলো হলো স্ট্র্যাটেজি। তো চলুন আমরা দেখে নেই কী কী বিষয় আপনাকে গুরুত্বের সঙ্গে এখানে পড়াশোনা করতে হবে। প্রথমে আপনাকে যে বিষয়টা পড়তে হবে সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন থিওরি আপনাকে পড়তে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের সংজ্ঞা কী, ইন্টারন্যাশনাল রিলেশন কী কী বিষয়ের ওপর ডিপেন্ড করে, নিয়ামকগুলো কী কী, উপাদানগুলো কী কী। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, আইপি যাকে আমরা বলি, আর আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে সম্পর্ক কী, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, সম্পর্ক কী, এই বিষয়গুলো একটু জানতে হবে। এরপরে আপনাকে ইন্টারন্যাশনাল রিলেশনের বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কিন্তু অনেকগুলো থিওরি রয়েছে, সেই থিওরিগুলো একটু জানতে হবে। এর মধ্যে জানতে হবে গেম থিওরি। সো এটা একটা ম্যাথমেটিক্যাল থিওরি, যেখানে 2টি প্রতিপক্ষ রাষ্ট্র কিভাবে একে অপরের পসিবল সিদ্ধান্ত বা সম্ভাব্য সিদ্ধান্তগুলোকে নিয়ে অ্যানালিসিস করে তার নিজের অবস্থানটা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। সো গেম থিওরি কী নিয়ে আলোচনা করে এই বিষয়টা ভালো করে জানতে হবে। এরপরে আসে ভারসাম্য তত্ত্ব। আপনাকে পড়তে হবে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, ডেমোক্রেটিক পিস থিওরি। এছাড়াও আপনাকে পড়তে হবে ফাংশনালিজম কী। এর পাশাপাশি আপনাকে পড়তে হবে আঞ্চলিকরণ কী, আঞ্চলিকতাবাদ কী। আঞ্চলিকতাবাদ আর আঞ্চলিকরণের মধ্যে পার্থক্য রয়েছে। সো এই বিষয়টা পার্থক্য সহ সুন্দর করে আপনাকে পড়তে হবে। সো এই থিওরিগুলো একটু নোট খাতায় সুন্দর করে নোট করে রাখবেন, মাত্র 3-4 লাইন করে নোট করে রাখলেও হবে। অর্থাৎ আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ওই বিষয়টা সম্পর্কে লিখলেন, তারপরে বর্তমান প্রেক্ষাপটে সুন্দর উদাহরণ দিলেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও আপনাকে 2টা বিষয় মনে রাখতে হবে, একটা হলো স্টেট অ্যাক্টরস আর একটা হলো নন স্টেট অ্যাক্টরস। সো স্টেট অ্যাক্টরস কোনগুলো, অর্থাৎ
রাষ্ট্রের বিভিন্ন অংশ যেগুলো রাষ্ট্রকে ইউনিট হিসেবে নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পলিটিক্সে যারা কি বলবো অবদান রাখে তাদেরকে বলি স্টেট অ্যাক্টরস। আবার অনেক নন স্টেট অ্যাক্টরস রয়েছে, যেমন আমরা যদি বলি ইউএন, আমরা যদি বলি WTO, হ্যাঁ। সো এগুলো বিভিন্ন এনজিওস, ইন্টারন্যাশনাল এনজিওস, হ্যাঁ, এগুলো কিন্তু রাষ্ট্রীয় জিনিস না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে অবদান রাখে তাদেরকে বলি নন স্টেট অ্যাক্টরস। সো এই স্টেট অ্যাক্টরস আর নন স্টেট অ্যাক্টরস এর পার্থক্যটা কিন্তু আপনার ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে আপনাকে পড়তে হবে রাষ্ট্র কাকে বলে, আর রাষ্ট্রের উপাদানগুলো কী 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 বিষয় থাকতে হয় যখন আমরা একটা রাষ্ট্র বিবেচনা করি। রাষ্ট্রের অনেকগুলো উপাদান আছে, এর মধ্যে সার্বভৌমত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে সার্বভৌমত্ব কী জিনিস, হ্যাঁ। আবার আন্তর্জাতিক সার্বভৌমত্ব কী জিনিস, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যখন বিশ্বব্যাপী রাষ্ট্রগুলো তাদের নিজের সভারেন্টি, সার্বভৌমত্ব ধরে রাখতে পারে, হ্যাঁ, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ওরা বৃহৎ রাষ্ট্র কিংবা ছোট রাষ্ট্র সবাই, হ্যাঁ, সমানভাবে অংশগ্রহণ করতে পারে, তখন সেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল সভারেন্টি। যাই হোক, রাষ্ট্রের সংজ্ঞার পাশাপাশি আপনাকে পড়তে হবে রাষ্ট্রের ধরন। অনেক রকমের রাষ্ট্র কিন্তু রয়েছে, সো রাষ্ট্রের ধরনগুলো মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। আপনাকে প্রশ্ন করা হতে পারে ফেডারেশন কি, কনফেডারেশন কি। ফেডারেশন কনফেডারেশনের মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। কনফেডারেশন হলো একটা বিষয় যেখানে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র যখন চুক্তির মাধ্যমে, হ্যাঁ, একসাথে মিলে একসঙ্গে থাকে তখন আমরা কনফেডারেশন বলি। কনফেডারেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গুটি কয়েক বিষয়ে শুধুমাত্র পূর্ণ ক্ষমতা থাকে, যেমন প্রতিরক্ষা, এই বিষয়গুলো। কিন্তু এক্ষেত্রে স্বাধীন যে রাজ্যগুলো বা রাষ্ট্রগুলো আছে তারাই কিন্তু নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী থাকে, স্বাধীন থাকে। কিন্তু অন্যদিকে ফেডারেশন হলো অন্য জিনিস। ফেডারেশনে কেন্দ্রীয় সরকারই কিন্তু রাজ্য সরকারগুলোকে সবচেয়ে বেশিভাবে কন্ট্রোল করে। সো যেমন আমরা যদি বলতে পারি রুশ ফেডারেশন, যুক্তরাষ্ট্র একসময় কনফেডারেশন ছিল, পরবর্তীতে আবার ফেডারেশনে চলে আসে। সো ফেডারেশন এক জিনিস, কনফেডারেশন আরেক জিনিস। আপনাকে পড়তে হবে সেকুলার স্টেট কি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আপনাকে পড়তে হবে স্যাটেলাইট রাষ্ট্র কি। আপনাকে পড়তে হবে ন্যাশনাল স্টেট কি, হ্যাঁ, ব্যানানা রিপাবলিক বা স্টেট কি, ফ্র্যাজাইল স্টেট কি, ব্যর্থ রাষ্ট্র কি, ভঙ্গুর রাষ্ট্র কি। আপনাকে পড়তে হবে বাফার রাষ্ট্র কি। আপনাকে পড়তে হবে ল্যান্ডলক রাষ্ট্র কি, এলংগেটেড রাষ্ট্র কি। সো রাষ্ট্রের অনেক রকম প্রকারভেদ হয় রাষ্ট্রের বৈশিষ্ট্য অনুযায়ী। পুতুল রাষ্ট্র, পাপেট স্টেট কি। সো এই বিষয়গুলো বই থেকে যদি একটু ধারণা নেন যে কী বোঝা, উদাহরণ দিলেন। বাফার স্টেট মানে হলো দুইটি শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে যখন একটা, হ্যাঁ, অপকারকৃত নিরপেক্ষ এবং দুর্বল শক্তির রাষ্ট্র থাকে, ছোট রাষ্ট্র থাকে, তখন আমরা সেটাকে বাফার স্টেট বলি। যেমন চায়না এবং ভারতের মাঝখানে নেপাল হলো বাফার রাষ্ট্র, হ্যাঁ। সো এরকম ব্যানানা স্টেট, যে সমস্ত দেশ অন্যান্য দেশের কি বলবো, অন্য দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে অন্য দেশ দ্বারা পরিচালিত হয়, সেসব রাষ্ট্রকে আমরা ব্যানানা স্টেট বলি। ফ্র্যাজাইল স্টেট, যে সমস্ত দেশ তার যে সরকার সেই দেশের সোভারেন্টি রক্ষা করতে পারছে না, সোশ্য ইকোনমিক সিচুয়েশন ঠিক রাখতে পারছে না, সেসব রাষ্ট্রকে আমরা বলি ফ্র্যাজাইল স্টেট। ফ্র্যাজাইল স্টেট আফ্রিকার দেশগুলোকে ফ্র্যাজাইল স্টেট বলা যেতে পারে। আবার ফেইল্ড স্টেট, যখন একেবারেই সরকার কোনোভাবেই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, ওই দেশের সার্বভৌমত্ব একেবারে বিপর্যয়ের সম্মুখীন, তখন সেগুলোকে ফেইল্ড স্টেট বলা হয়। যেমন সোমালিয়া, আফগানিস্তানকে একসময় ফেইল্ড স্টেট বলা হয়েছে। ল্যান্ডলক স্টেট, যে সমস্ত রাষ্ট্রগুলো ভৌগোলিকভাবে, হ্যাঁ, শুধুমাত্র ভূমি দিয়েই চারপাশ ঘিরে রয়েছে, কোনোভাবেই সমুদ্রে অ্যাক্সেস পায় না, সেই সমস্ত রাষ্ট্রকে আমরা বলি ল্যান্ডলক স্টেট। স্যাটেলাইট স্টেট, ধনী রাষ্ট্রগুলো যখন, স্যাটেলাইট স্টেটকে বাংলা আরেকটা হলো তাবেদার রাষ্ট্র। ধনী রাষ্ট্রগুলো যখন অন্য কোনো ছোট রাষ্ট্রকে, হ্যাঁ, ওর অভ্যন্তরীণ রাজনীতি সহ অর্থনীতি সব কিছু দূর থেকে নিয়ন্ত্রণ করে, পরোক্ষভাবে পেছন থেকে, তখন সেই রাষ্ট্রকে আমরা বলি স্যাটেলাইট স্টেট। সো এই বিষয়গুলো একটু পড়বেন। এরপরে আসুন পাওয়ার বা শক্তি বা ক্ষমতা। সো ওয়ার্ল্ড পলিটিক্সে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ওয়ার্ল্ড পলিটিক্সের শক্তি বা পাওয়ার বলতে কী বোঝায়, এটা মর্গেনথুর বই থেকে পাওয়া যাবে, ওই সংখ্যাটা ভালোভাবে পড়তে হবে। এছাড়াও আপনাকে জানতে হবে পাওয়ার কত রকমের হয়। সো এখানে দুটো বিষয় আছে, একটা হলো সফট পাওয়ার আর একটা হলো হার্ড পাওয়ার। প্রথমে হার্ড পাওয়ারটা বোঝার চেষ্টা করি। যখন অর্থনৈতিক শক্তি বা সামরিক শক্তির দ্বারা কোনো একটা রাষ্ট্র তার ক্ষমতা বা প্রতিপত্তির বিস্তার ঘটে, তখন সেই রাষ্ট্রকে আমরা তখন বলি হার্ড পাওয়ার।
আবার সফট পাওয়ার কি, কোনো একটা দেশের যে কি বলবো গুড গভর্নেন্স, নৈতিকতা, মূল্যবোধ, এই বিষয়গুলো যখন অনেক বেশি স্ট্রং হয় তখন ওই রাষ্ট্রটি তার অভ্যন্তরীণ ব্যবস্থায় একটা সুশৃঙ্খল একটা পরিস্থিতি বিরাজ করার কারণে বিশ্বব্যাপী একটা প্রভাব বিস্তার করতে পারে তাদের সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক চর্চা, রাজনৈতিক পরিবেশ, গুড গভর্নেন্স, হ্যাঁ, তাদের যে নৈতিকতা, মূল্যবোধ, এইসবের কারণে তখন ওই রাষ্ট্রকে আমরা বলি সফট পাওয়ার। আবার কিছু কিছু রাষ্ট্রকে আমরা বলি স্মার্ট পাওয়ার। স্মার্ট পাওয়ারটা কীরকম? যখন ওই রাষ্ট্র একই সঙ্গে হার্ড পাওয়ারেও প্রতিপত্তি রয়েছে এবং সফট পাওয়ারেও তার যথেষ্ট দখল রয়েছে, এবং দুইটা মিলিয়েই ওয়ার্ল্ড পলিটিক্সে প্রভুত্ব করছে, তখন সেই রাষ্ট্রকে আমরা বলি স্মার্ট পাওয়ার। এছাড়াও আছে শার্প পাওয়ার, সুপার পাওয়ার। শার্প পাওয়ার হলো হার্ড পাওয়ারেরই অংশ, অর্থাৎ হার্ড পাওয়ারটা যখন বাইরের পরিবেশে খুব কুইকলি কাজ করে তখন সেটাকে আমরা বলি শার্প পাওয়ার। সুপার পাওয়ার বলতে বোঝানো হচ্ছে যে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন বিশ্বব্যাপী আমরা দেখি মেরুকরণ, একটা সমাজতান্ত্রিক দিকের পরিবর্তে যখন ধনতান্ত্রিক ব্যবস্থার প্রতিপত্তি দেখা যাচ্ছে, এবং ইউএসএ সোভিয়েত ইউনিয়নের পতনের পর একক পরাশক্তি হিসেবে বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠা করেছে, তখন এই রাষ্ট্রগুলোকে আমরা বলি সুপার পাওয়ার। সো এই শক্তি সময়ের সাথে আরও বিষয় জড়িত আছে। আমাদেরকে পড়তে হবে জিও পলিটিক্স কী, ভূ রাজনীতি কী, জিও পলিটিক্স কী কী বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ এর উপাদান বা নিয়ামকগুলো, উপাদান ও নিয়ামকগুলো কী 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 বিষয়। আবার ওয়ার্ল্ড ওয়াইড আমরা জিও পলিটিক্যাল কিছু থিওরি দেখি, যেমন হার্টল্যান্ড ড্রিমল্যান্ড থিওরি। এছাড়াও আরেকটা থিওরি আছে, সেটা হলো অর্গ্যানিক থিওরি। সো জিও পলিটিক্স পড়ার পাশাপাশি জিও পলিটিক্সের কিছু থিওরি রয়েছে। সো এই তিনটা থিওরি আমি যেটা বললাম সেটা হলো হার্টল্যান্ড থিওরি, ড্রিমল্যান্ড থিওরি, তারপরে হলো সি পাওয়ার, এর আরেকটা থিওরি মাহানের সি পাওয়ার থিওরি, এবং আরেকটা পড়তে হবে সেটা হলো অর্গ্যানিক স্টেট থিওরি। জিও ইকোনমিক্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ জিও পলিটিক্যালি বিভিন্ন দেশের ট্রেড এবং ইকোনমিক সিস্টেম কিভাবে তার জিওগ্রাফি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাই হলো জিও ইকোনমিক্স। সো জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স খুব ভালোভাবে সংজ্ঞা পড়তে হবে, নিজস্ব বুঝতে হবে। এরপর আপনাকে পড়তে হবে শক্তি সাম্য, অর্থাৎ পৃথিবীব্যাপী শান্তি বিরাজ করার জন্য রাষ্ট্রগুলো কি করে, নিজেদের মধ্যে একটা মৈত্রী তৈরি করে, হ্যাঁ, যাতে করে পাওয়ারের ব্যালেন্স থাকে। সো শক্তি সাম্য কীভাবে অর্জিত হয় সেটাও কিন্তু আপনাদের শিখতে হবে। যেমন একসময় ন্যাটো গঠিত হয়, একসময় ওয়ারশো গঠিত হয়েছে। সো এই যে শক্তির জোটগুলো, সামরিক শক্তির জোটগুলো তৈরি হয়েছে, এটার অন্যতম উদ্দেশ্য ছিল পাওয়ারের ব্যালেন্স রাখা, যাতে প্রতিপক্ষ কোনোভাবেই বেশি শক্তিশালী হয়ে না যায়, দুর্বল রাষ্ট্রগুলো তখন একজোট হয়। সো এর মাধ্যমে সংঘর্ষ এড়ানো যায়। তো শক্তি সাম্য কীভাবে হতে পারে? চুক্তির মাধ্যমে হতে পারে, তারপরে নিরস্ত্রীকরণের মাধ্যমে হতে পারে, কীভাবে অস্ত্রীকরণের মাধ্যমেও হতে পারে, ইকোনমিক ট্রেডের মাধ্যমে হতে পারে, চাপ দেওয়ার মাধ্যমে হতে পারে, চুক্তির মাধ্যমে। সো কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তার ক্ষেত্রে এই শক্তি সাম্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্যালেন্স অফ পাওয়ার। সো এই বিষয়গুলো এই জায়গায় ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনার। এরপরে আসবে কিছু মানে আমি কি বলবো, কনসেপচুয়াল ইস্যুসের মধ্যে আপনাকে কিছু থিওরি পড়তে হবে, যেমন সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম। সো আমরা একসময় ব্রিটিশ কলোনিতে ছিলাম। তো কলোনিয়ালিজমের বিষয়বস্তু হলো যখন একটি দেশ অন্য দেশ দখল করে, ভূমি দখল করে, সেখানে তাদের চিন্তা চেতনা, ঐতিহ্য এবং তাদের যে অর্থনৈতিক প্রয়োজন সেগুলোকে চাপিয়ে দেয় জনগণের উপর, তখন সেটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ। সরি, আমি একটু ভুল বললাম, তখন সেটাকে আমরা বলি উপনিবেশবাদ। যখন একটা দেশ আরেকটা দেশের ভূমি দখল করে সেখানে তাদের রাজত্ব কায়েম করে, তখন সেটাকে আমরা বলি উপনিবেশবাদ। আর সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম, যখন কোনো রাষ্ট্র অন্য দেশ দখল না করে পরোক্ষভাবে ওই দেশের রাজনীতি, অর্থনৈতিক ব্যবস্থা সেগুলোকে কন্ট্রোল করে, তখন সেটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ। সো আবার উপনিবেশবাদটা একসময় হয়ে এসছে, সেটা এখন আর হচ্ছে না অনেক ক্ষেত্রেই, কিন্তু সাম্রাজ্যবাদ এখনও বিরাজমান। এবং সাম্রাজ্যবাদের ক্ষেত্রে ইভলিউশন এসছে, অর্থাৎ আগের মতো ওয়েতে সাম্রাজ্যবাদ চলছে না, এখন নতুন, এটাকে আমরা বলি নয়া সাম্রাজ্যবাদ। নিউ ওয়ার্ল্ড অর্ডারে নতুনভাবে ইকোনমিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, যেমন আমরা যদি বলি IMF, IDA, বহুজাতিক বিভিন্ন সংস্থা, MNC, মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, এগুলোর মাধ্যমে কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রগুলো
উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করে ক্ষমতাটা ওভাবে দখল করে রাখছে। তো তখন আমরা সেটাকে বলি নব্য উপনিবেশবাদ। আপনাকে পড়তে হবে কসমোপলিটানিজম বা বিশ্বজনীনবাদ। অর্থাৎ আগে আমরা আঞ্চলিকরণ বিষয়ে পড়েছি। এখানে এই কনসেপ্টে এটা হলো যে আমরা শুধুমাত্র জাতি রাষ্ট্রভিত্তিক বা শুধুমাত্র রাষ্ট্রভিত্তিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে যখন আন্তর্জাতিকভাবে সমস্ত দেশ সবার সঙ্গে ভালোভাবে যোগাযোগ করবে এবং সমস্ত বিষয়ে একটা ইন্টিগ্রেশন হবে, সবাই সবার সঙ্গে শেয়ার করে নেবে সামগ্রিকভাবে, তখন সেই থিওরিটাকে আমরা বলি বিশ্বজনীনবাদ। নয়া বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো নিউ ওয়ার্ল্ড অর্ডারের ক্ষেত্রে আমরা দেখছি যে 80-90 দশকের পর থেকে আমরা বিশ্বব্যাপী একটা রিঅর্গানাইজেশন দেখছি। অর্থাৎ একসময় সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো একজোট হয়েছিল, পুঁজিবাদী রাষ্ট্রগুলো আরেকদিকে একজোট হয়েছিল। সো এই দুটার ক্ল্যাশ আমরা দেখেছি একসময়। কিন্তু 90-এর দশকের পর সোভিয়েত রাশিয়ার পতনের পরে আমরা যুক্তরাষ্ট্রকে দেখছি একক পরাশক্তি হিসেবে, এবং যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা সেটা কিন্তু বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। আবার একসময় আটলান্টিক ওশানের উপকূলবর্তী দেশগুলোতে আমরা এক ধরনের পাওয়ার শিফটিং দেখেছি, কিন্তু এখন আবার সেটা চলে এসছে সাউথ চায়না সি, প্যাসিফিক ওশানে বিশেষ করে। হ্যাঁ, সো এই যে নতুন বিশ্ব ব্যবস্থা হচ্ছে, এটাকে আমরা বলি নয়া বিশ্ব ব্যবস্থা। সো এই বিষয়গুলো পাশাপাশি আপনাকে পড়তে হবে পররাষ্ট্রনীতি ও কূটনীতি। পররাষ্ট্রনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী সেটাও জানতে হবে। অর্থাৎ আমাদের সংবিধানের আর্টিকেল 25-এ আমাদের কি পররাষ্ট্রনীতির মূল বিষয়বস্তু কী, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটাই আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। এছাড়াও আমাদের আরও কিছু বেসিক প্রিন্সিপালস রয়েছে। সো আর্টিকেল 25-এর কী আছে সেটা আপনাকে জানতে হবে। এছাড়াও আপনাকে পড়তে হবে পররাষ্ট্রনীতির নিয়ামকগুলো কী কী, একটা দেশের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি কী কী বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন একটা দেশ যখন ভৌগোলিকভাবে আয়তনে বড় থাকে তখন তার পররাষ্ট্রনীতি একরকম হয়, আবার ছোট দেশগুলো আরেক রকম হয়। আবার তার প্রতিবেশীদের উপরেও কিন্তু পররাষ্ট্রনীতি নির্ভর করে। যেমন আমাদের বাংলাদেশ যেহেতু 3 দিক দিয়ে ভারত দিয়ে বেষ্টিত, সেহেতু ভারতের সঙ্গে আমাদের ভালো সুসম্পর্ক বজায় রাখতে হয় আমাদের স্বার্থেই। তো জিওগ্রাফি অনেক গুরুত্বপূর্ণ বিষয় পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে। আবার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের ন্যাচারাল রিসোর্সেস কম, আমাদের ইকোনমিক ক্যাপাবিলিটি কম, সে কারণে আমাদের পররাষ্ট্রনীতি একরকম। আবার যে সমস্ত দেশ প্রাকৃতিক ঐশ্বর্যে স্বয়ংসম্পূর্ণ, তখন তাদের ফরেন পলিসি আরেক রকম হয়। আইডিওলজিও একটা বিষয়, অর্থাৎ আমরা কোন আইডিওলজিতে বিশ্বাস করি, পুঁজিবাদী রাষ্ট্র নাকি সমাজতান্ত্রিক নাকি মিশ্র। সো এই বিষয়গুলোর সাথেও কিন্তু গুরুত্বপূর্ণ জড়িত এই বিষয়গুলো। এরপর আছে ডিপ্লোমেসি বা কূটনীতি, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশের সাথে কীভাবে কী প্রক্রিয়ায় মিথস্ক্রিয়া সম্পন্ন করবে, এই বিষয়গুলোও কিন্তু খুবই মনে রাখতে হয়। সো কূটনীতি কাকে বলে এবং কূটনীতিকদের কিন্তু কিছু বিষয়ে ছাড় রয়েছে। সো কূটনীতিকদের জন্য কিছু টার্মস রয়েছে, সেই টার্মসগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেমন পার্সোনা নন গ্রেটা, সেই বিষয়গুলো জানতে হবে। আবার কূটনীতির প্রকারভেদ বা টাইপস রয়েছে, সেগুলো কিন্তু জানতে হবে। যেমন আমি যদি বলি ক্লাইমেট ডিপ্লোমেসি, আমি যদি বলি গানবোট ডিপ্লোমেসি কী, আমি যদি বলি পিং পং ডিপ্লোমেসি কী। আবার ডিপ্লোমেসির ফার্স্ট ট্র্যাক ডিপ্লোমেসি, সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি, মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি, থার্ড ডিপ্লোমেসি, সো সাইডলাইন ডিপ্লোমেসি। সো অনেকগুলো টাইপস রয়েছে। এগুলো কী করবেন, এগুলো গুগলে একটু করে সার্চ দিয়ে 1-2 লাইন পড়ে নেবেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপর উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝাবেন। দেখুন, বই থেকে তো সব সময় সব কিছু পাওয়া যায় না, আপনাদের একটু গুগল সার্চ করে একটু নোট করেও কিন্তু কিছু জিনিস পড়তে হবে। আমি একটু বলে দেই, এই বিষয়গুলো একটু অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। প্রথমে পড়বেন B3W, অর্থাৎ বিল্ড ব্যাক বেটার, অর্থাৎ যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার একটা প্ল্যান আছে, ইকোনমিক প্ল্যান, ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা হলো B3W। এরপরে আছে BRI, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আপনাকে পড়তে হবে IPS বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অব USA। আপনাকে পড়তে হবে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, কোয়াড। আপনাকে আসিয়ান রিজিওনাল ফোরাম ARF সম্পর্কে পড়তে হবে। আপনাকে পড়তে হবে R2P, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এই জিনিসটা কী। ইসলামোফোবিয়া কী,
এটা আপনাকে পড়তে হবে। আয়রন ডোম, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেগুলো ব্যবহার করে প্রোটেকশন এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম, সেটা পড়তে হবে। আপনাকে পড়তে হবে নিউ কোল্ড ওয়্যার কি, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে কোল্ড ওয়্যার। থার্ড, টার্মিনাল হাই অল্টিটিউড ডিফেন্স, থার্ড পড়তে হবে। এসডিআই, স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ। ডায়াসপোরা কি সেটা জানতে হবে। হিউম্যানিটেরিয়ান করিডোর আমরা দেখছি ফিলিস্তিনিদের জন্য দেওয়া হয়েছিল। ফার রাইট পলিটিক, এই বিষয়টা পড়তে হবে। ফ্ল্যাগশিপ ডিপ্লোম্যাসি, উইল্ফ ওয়ারিয়ার ডিপ্লোম্যাসি চীনের। আপনাকে ডেপ ট্র্যাক বা চেকবুক ডিপ্লোম্যাসি, তারপরে ডলার ডিপ্লোম্যাসি, এই বিষয়গুলো পড়তে হবে। প্রক্সি ওয়্যার কি, যুক্তরাষ্ট্র প্রক্সি ওয়্যার চালাচ্ছে তোমার হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে, সেটা জানতে হবে। আপনাকে পড়তে হবে সাইডলাইন ডিপ্লোম্যাসি কি, কোনো একটা কনফারেন্স চলাকালীন সময়ে, হ্যাঁ, ওই কনফারেন্সের পাশাপাশি যখন রাষ্ট্রপ্রধানরা অন্যভাবে ওখানে কথাবার্তা বলেন, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক চ্যানেলে, তখন সেটাকে আমরা বলি সাইডলাইন ডিপ্লোম্যাসি। আবার হটলাইন ডিপ্লোম্যাসিও আছে। আরসিইপি আপনাকে জানতে হবে। আইপিইএফ কি আপনাকে জানতে হবে। সিপিটিপিপিপি, অর্থাৎ রিসেন্টলি বা চলমান যে কোনো বিষয়ে যখন কোনো নতুন কোনো সংস্থা বা নতুন কোনো চুক্তি হয় সেটা সম্পর্কে আপনাকে পড়তে হবে। আপনাকে পড়তে হবে ক্লাইমেট জাস্টিস কি। এখন আপনাকে ক্লাইমেট ডিপ্লোমেসি সম্পর্কেও কিন্তু পড়াশোনা করতে হবে। আপনাকে কিয়োটো প্রোটোকল, তারপরে হলো মন্ট্রিল প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল, হ্যাঁ, এই প্রোটোকলগুলো সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে। আবার COP 28 সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে। সো এগুলো একটু আপনাকে পড়তে হবে। প্যারিস চুক্তি, এটাও মনে রাখতে হবে। আপনাকে পড়তে হবে মিনস্ক এগ্রিমেন্ট, সেটা কি, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আব্রাহামস অ্যাকর্ড। এছাড়া আপনাকে পড়তে হবে মার্শাল প্ল্যান কী ছিল, মনরো ডক্ট্রিন কী ছিল, ট্রুম্যান ডক্ট্রিন কী ছিল, বুশ ডক্ট্রিন কী ছিল, ডমিনো থিওরি সেটা কী ছিল, লুকিস্ট পলিসি ভারতের সেটা কী ছিল। আপনাকে পড়তে হবে সানশাইন পলিসি, সেটা কী ছিল। সো এই বিষয়গুলো পাশাপাশি নতুন আরও আপডেট হচ্ছে, ইনফরমেশনগুলো পত্রিকা থেকে পাওয়া যাবে। সো একটা নোট খাতায় নতুন আরও কী কী টপিক আসতেছে, প্রথমে এই টপিকগুলোর নাম সহ সুন্দর করে লিখে ফেলবেন। এরপরে আপনার কাজ হবে গুগলে একটু সার্চ দিয়ে ওই বিষয়ে লিখে নেওয়া, এটা ইংরেজিতে হোক বা কিংবা বাংলায়। আপনি যদি জিনিসটা বোঝেন তাহলেই হবে। অর্থাৎ প্রথমে জিনিসটা সম্পর্কে সুন্দরভাবে লিখবেন, তারপরে উদাহরণ দিয়ে একটু আনসারটা লিখবেন। অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন তো, সো এক্ষেত্রে পুরো পেজ লেখার দরকার নেই। আপনি যদি রাইট লেখেন তাহলে 3/4 অফ এ পেজ, এই কোয়ার্টার পেজ ওখানে লিখলেই, এতটুকু লিখলেই হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা কনসেপচুয়াল ইস্যু নিয়ে আজকে আলোচনা করেছি। আমাদের প্রবলেম সলভিং যে পার্টটা আছে সেই পার্টটা, আর আরেকটা হলো এমপিরিক্যাল ইস্যুস, এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের জন্য শুভকামনা রইল। বেশি বেশি পড়াশোনা করুন। লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে সবচাইতে বেশি এফোর্ট দিতে হবে, এবং এখানে বেশি করে এফোর্ট দেওয়াটাই আপনার জন্য সৌভাগ্যের হবে। সো আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।